স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের দায়িত্ব লিটন কুমার দাসের কাঁধে। তবে আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য লিটনের ডেপুটি করা হয়েছে শেখ মেহেদীকে। 16 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, রিপন মণ্ডল। ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বৃষ্টিস্নাত অলস দুপুরে হঠাৎই বিসিবিতে ডাক পড়ল লিটন কুমার দাসের। তার আগেই চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর বোর্ডে প্রবেশ। দীর্ঘমেয়াদে লিটনকে ক্যাপ্টেন্সি বুঝিয়ে দেওয়ার আগে দীর্ঘ আলোচনা। বিসিবি লিটনের পরিকল্পনা শুনেছে আর আগামী 1 বছরের জন্য নিজেদের চাওয়া লিটনকে বুঝিয়ে দিয়েছে। লিটনও প্রথমবারের মতো ফুল টাইম ক্যাপ্টেন্সির দায়িত্বটা লুফে নিয়েছে। এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে, যেটা আমরা আগে বলেছিলাম, আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটনের ক্যাপ্টেন্সি দারুণ মনে ধরেছে বিসিবির। ক্যারিবিয়ান দ্বীপে ওদের হোয়াইট ওয়াশ করে ক্যাপ্টেন লিটন তাক লাগালেও কথা বলেনি তার উইলো। 3 ম্যাচের রান ছিল মোটে 17। তবু লিটনেই বিসিবির আস্থা। একটাই কারণ, অভিজ্ঞতা আর লিটনের ক্যাপ্টেন্সির মুনশিয়ানা। কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। তাই ক্লাসিক্যাল লিটনের ব্যাটিং নিয়ে বিসিবি খুব একটা চিন্তিত না। ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়। বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে এই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে, তাহলে এই ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। নয়া ক্যাপ্টেনের নয়া মিশন আর পাকিস্তান সফর, কিন্তু আগামী এশিয়া কাপ আর বিশ্বকাপই বিসিবির আলটিমেট টার্গেট। 2 সফরে 7 ম্যাচের টি-20 সিরিজের দলটাও দেয়া হয়েছে বড় ইভেন্টকে মাথায় রেখে। 16 সদস্যের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনা 2 বন্ধু শান্ত আর মিরাজকে নিয়ে। সাবেক ক্যাপ্টেন শান্ত কোন বিবেচনায় টি-20 স্কোয়াডে, আর মিরাজ কেন নেই সেই একই দলে? কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। সবশেষ বিপিএলে 43 গড়ে 143 স্ট্রাইক রেটে সর্বোচ্চ রান করেও টি-20 স্কোয়াডে জায়গা হয়নি নাইম শেখের। তবে নির্বাচকরা বলছেন নাইম শেখরা প্রসেসে আছেন নির্বাচকদের সুনজরে। এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে দারুণ একটা স্কোয়াড গড়তে সবাইকেই নাকি পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। নাইয়ান বিন জসিম, একাত্তর। হেড কোচ সিমন, সিলেটে পাইপলাইনের ক্রিকেটাররা কি চাপে? ক্যারিবিয়ানের সামনে ব্যাটে বলে জ্বলে ওঠাদের মিলে যেতে পারে জাতীয় দলের টিকিট। সোমবার থেকে চায়ের শহরে শুরু হচ্ছে বাংলাদেশ এ নিউজিল্যান্ড এ দলের ওয়ানডে সিরিজ। সবার কাছে ক্যাপ্টেন সোহানের একটাই বার্তা, দল হয়ে খেলা, সিরিজ জেতা। সকাল 9টায় শুরু 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সাইফুল রূপকের রিপোর্ট। সোহান যেন বাজ পাখি, সেকেন্ড স্লিপের ক্যাচও তালুবন্দি। ক্রিকেটাঙ্গনে তাকে দেশ সেরা কিপার এমনি এমনি বলা হয় না। উইকেটের পেছনে এক কথায় অনন্য, অসাধারণ। সোহান বিশ্রাম কই, কিপিং গ্লাভস খুলে শান দেন উইলোতে। মিডল অর্ডারে দলের বড় ভরসা, পিঞ্চ হিটিংয়ে রান তুলতে পারেন জোরে। পার সোহান, ব্যাটার সোহানের সঙ্গে আরও বড় দায়িত্ব ক্যাপ্টেন্সি। সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলকে লিড দেবেন এই উইকেট কিপার ব্যাটার। আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামবো। অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো টিম, ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরাও যারা আছে সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এক্সপিরিয়েন্স এনাফ। অবশ্যই দেখেন, আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম। টিম হওয়াটা
করা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। চলতি মাস থেকে ক্রিকেটের মহাব্যস্ততা, তাই পাইপলাইনের খেলোয়াড়দের রাখতে হবে তৈরি। সেই ভাবনাতেই সিলেটে হাজির জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। মাঠে বসেই দেখার কথা সোমবারের ওয়ানডে ম্যাচ। আবার জাতীয় দলে ঢোকার মিশনে থাকা ক্রিকেটাররা নিশ্চয়ই সিমন্সকে ইমপ্রেস করতে মুখিয়েই থাকবেন। ইন্ডিভিজুয়ালি সবারই কিন্তু একটা টার্গেট আছে যে এই দলের খেলা সবাই দেখবে, সামনে ন্যাশনাল টিমের অনেক ম্যাচ, ভালো করলে আসলে ন্যাশনাল টিমের দরজাটা খুলে যাবে। দেখেন আমার কাছে থিওরিটি এরকম না, অবশ্যই একটা অপরচুনিটি। আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার, তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, আমরা এখানে শিখতে আসি নাই। আসলে আমার কাছে মনে হয় যে টিমের সবারই লক্ষ্য একটাই, আমরা কীভাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারি। ওয়ান ডে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা বিপিএল বলেন, সবখানে দেখেছি যে ফিনিশিংয়ে খুব দ্রুত রান তোলেন, স্ট্রাইক রেট। আপনি ওয়ান ডে যে কয়টাই খেলেছেন ন্যাশনাল টিমে, আপনি অ্যাভারেজ 80-র কাছাকাছি। একটু কি আক্ষেপ আছে যে এর খুব বেশি ওয়ান ডে সুযোগ পাচ্ছেন না? আবার যেই ব্যাটিংটা সাম্প্রতিক সময় করছেন টি-20 ওয়ানডেতে, সেটা দেখিয়ে আবার সেই জায়গাটায় ফিরতে পারবেন? দেখেন আমার কাছে মনে হয় ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, বাট এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ কোনো সময় থাকে না। বাট অবভিয়াসলি দেখেন যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবারই একটা লক্ষ্য। সবসময় যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে, ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। অবভিয়াসলি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে চাই, এটাই আসলে সবথেকে বড় লক্ষ্য। নিউজিল্যান্ড এ দলেও আছেন জাতীয় দলে খেলা বেশ কজন, যদিও উপমহাদেশের পিচ সম্পর্কে ওদের ধারণা খুবই কম। বছর দেড়েক আগে এই সিলেটেই শান্ত মিরাজদের কাছে টেস্ট হেরেছিল কেন উইলিয়ামসন টিম সাউদিরা। এবার কিউই এ দল কি তুলনামূলক শক্তিশালী বাংলাদেশ এ দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে? সাইফুল রূপক, ৭১, সিলেট। দাঁতে দাঁত চেপে লড়াই, শ্বাসরুদ্ধকর মুহূর্ত, অবিশ্বাস্য কামব্যাক। ইডেন গার্ডেন্সে উত্তেজনার সব অর্থই যেন নতুন করে লিখল কলকাতা। রাজস্থান ম্যাচ শেষ ওভারে 22 রানের টার্গেট লড়াই করেও ছুঁতে পারল না রাজস্থান রয়্যালস। 1 রানে জয়ে আইপিএল থেকে ছিটকে যাবার দুয়ার থেকে ফিরল কলকাতা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ইডেন গার্ডেন্সে তখন কলকাতা শিবিরে আনন্দের জোয়ার। রাজস্থানকে এই হারালো বলে শেষ ওভারে 22 রান তোলা এতই কি সহজ? তাই কলকাতার হ্যাপি এন্ডিং টানতে বোলিং মার্কে ভাইবা বারোরা। প্রথম 2 বলে শিভাম দুবে আর আর্চার নিলেন মাত্র 3 রান। হারের মুখে যেন রাজস্থান। কিন্তু ওয়েট, ভাইবাবের পরের 3 বলে শিভাম দুবের 2 ছক্কা আর 1 বাউন্ডারি রাজস্থানের সামনে হঠাৎই যেন জয়ের হাত ছাড়ি। শেষ বলে দরকার মাত্র 3 রান। শিভাম দুবে মারতে পারবেন তো শেষ দান? না, ভাইবাবের ইয়র্কারে ডাবলসের জন্য দৌড়ালেও আর্চার নন স্ট্রাইকিং প্রান্তে টাইম মতো পৌঁছাতে পারলেন না। তার আগেই হলেন রান আউট। 1 রানে কলকাতার অবিশ্বাস্য জয় যেন তখনও ঘোর কাটাতে পারেনি জুহি চাওলার। এদিন ইডেনে কলকাতার ভাগ্য ছিল সুপ্রসন্ন। টস জিতে ক্যাপ্টেন রাহানের ব্যাটিং এর সিদ্ধান্ত, তবে ক্লিক করেনি নারিন গুরবাজের ওপেনিং। মাত্র 11 রানে নারিনকে বোল্ড করেন ইউধবীর সিং। দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানের সাথে 56 রানের পার্টনারশিপ করেন গুরবাজ। 8ম ওভারে এই জুটি ভাঙেন মাহেশ ঠিকসানা। 35 রানে গুরবাজকে ধরান উল্টো রাস্তা। কলকাতা ক্যাপ্টেন আজিঙ্কাকে তুলে নেন রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ। 30 রানে রাহানে হন কুপকাত। চতুর্থ উইকেটে আংক্রিশ রাঘুবংশীকে নিয়ে 4 ছক্কার বন্যা বইয়ে দেন আন্দ্রে রাসেল। আংক্রিশ 44 রানে আউট হলেও ঠিকই 22 বলে 50 তুলে নেন এই ক্যারিবিয়ান। 25 বলে তার 57 আর শেষ দিকে নামা রিঙ্কু সিং এর 6 বলে 19 রানের টর্নেডো রাজস্থানকে দিশাহারা করে দেয়। কলকাতার টোটাল দাঁড়ায় 4 উইকেটে 206 রান। বিশাল টার্গেট চেস করতে নেমে রাজস্থান শুরুতেই ছন্ন ছাড়া কাঠা দিয়ে কাঠা তোলার মতো ভাইভাব আরোরাকে দিয়ে ভাইভাব সূর্যবংশীর উইকেট তুলে নেয় কলকাতা। 4 রানে আউট রাজস্থানের 14 বছরের বিস্ময় বালক। কুনাল সিং রাথোরও খুলতে পারেনি রানের খাতা। তৃতীয় উইকেটে যশস্বী আর পরাগের 58 রানের জুটি ছিল রাজস্থানের ভরসা। তবে মঈন আলীর বলে যশস্বী 34 রানে আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন আপ। ক্রেডিট গোস টু বারুণ চক্রবর্তী, ধ্রুব জুরেল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা কাউকেই রানের খাতা খুলতে দেননি।
তবে রাজস্থানের ওয়ানম্যান আর্মি হয়েছিলেন ক্যাপ্টেন রিয়ান পরাগ। 27 বলে তুলে নেন 50। কলকাতার কপালে ফেলেন চিন্তার ভাঁজ। শিমরন হেটমেয়ার চেষ্টা করেছিলেন রিয়ান পরাগকে সঙ্গ দেবার, কিন্তু 29 রানে হর্ষিত রানার বলে হন কুপোকাত। সেঞ্চুরির খুব কাছে এসেও রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগের আক্ষেপ। 45 বলে 95 রানে থাকা অবস্থায় হর্ষিত রানাকে দিয়ে আসেন উইকেট। শেষ ওভারে 22 রানের টার্গেট থাকলেও শিবম দুবের তাণ্ডবে 21 রানে তুলতে পারে রাজস্থান। শ্বাসরুদ্ধকর ম্যাচে কলকাতা মাঠ ছাড়ে 1 রানের জয়ে। পার্থ বণিক, 71। চূড়ান্ত হয়েছে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের প্লে অফ লাইন আপ। প্রিমিয়ার লিগে ফেরার মিশনে হামজাদের খেলা কবে, কার বিপক্ষে? পয়েন্ট টেবিলের 3 থেকে 6 থাকা দলগুলো 2 গ্রুপে ভাগ হবে। প্রতি গ্রুপের 2 দল হোম পদ্ধতিতে খেলবে 2টি করে ম্যাচ। 24 মে জানা যাবে হামজার শেফিল্ড ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে কিনা। হামজার ম্যাচের ভেন্যু, তারিখ, প্রতিপক্ষের বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। ডেডলাইন ডে শনিবার। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে একই সাথে শুরু হয়েছে 12টা ম্যাচ। লিগে নিজেদের শেষ ম্যাচে ব্ল্যাকবার্নের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে হামজার শেফিল্ড ইউনাইটেড। হারলেও পয়েন্ট টেবিলের 3ই থাকতো ব্লেডরা, কেননা আগেই বার্নলি আর লিডস ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ কনফার্ম করায় এটা যে ছিল কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ। প্রিমিয়ার লিগ খেলতে অল আইস অন প্লে অফ। সরাসরি প্রিমিয়ার লিগে না ওঠায় বরং বাংলাদেশের দর্শকদের জন্য মন্দের ভালোই হয়েছে, কেননা চলতি মাসে যে দেখা যাবে হামজার কমপক্ষে 2টা ম্যাচ। তারপর ফাইনালে জিততে পারলে ইংলিশ প্রিমিয়ার লিগের টিকিট কাটবে হামজা ও তার দল শেফিল্ড। এদিকে চূড়ান্ত হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে অফের লাইন আপ। টেবিলে 3, 4, 5, 6 থাকা 4 দল 2 ভাগ হয়ে 2টি করে 4টি ম্যাচ খেলবে হোম অ্যাওয়ে পদ্ধতিতে। সেই নিয়মে 3-এ থাকা হামজা 6-এ থাকা ব্রিস্টলের বিপক্ষে 9 মে ওদের মাঠে প্রথম লেগের ম্যাচে মাঠে নামছে। ম্যাচ শুরু রাত 1টায়। একইভাবে 13 মে ব্রিস্টল আসবে শেফিল্ডের ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলতে। জয় পরাজয় গোল ব্যবধানে যারা জিতবে তারা লড়বে সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সিটির মধ্যকার 2 ম্যাচে যে জিতবে সেই দলের বিপক্ষে। 24 মে 2025 শেফিল্ড ফাইনাল খেললে সেই দিন জানা যাবে হামজার দল প্রিমিয়ার লিগে উঠছে কিনা। পরিসংখ্যান বলছে হামজা শেফিল্ড ব্রিস্টলের চেয়ে ঢের এগিয়ে। 2 দলের দেখা হওয়া 37 ম্যাচে 21 জয় নিয়ে এগিয়ে শেফিল্ড। ব্রিস্টলের জয় কেবল 10 ম্যাচে, বাকি 6 ম্যাচ হয়েছে ড্র। আপাতত এই মৌসুম লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলছে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। হামজার মূল মালিক লেস্টার সিটি ইতোমধ্যে নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। তাই শেফিল্ড চুক্তি নবায়ন না করলে হামজাকে খেলতে হতে পারে আবারও লেস্টারের হয়ে এই চ্যাম্পিয়নশিপ লিগেই। আবার হামজার পারফরমেন্স ভালো হলে দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে শেফিল্ডের জার্সিতে। মেহেদী নাইম, 71। লিওনেল মেসি দুর্দান্ত গোল। 3 ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠে নিউ ইয়র্ক বুলসকে 4-1 গোলে হারিয়েছে মেন ইন পিঙ্করা। চলতি সিজনে এই নিয়ে 6 নম্বর জয় তুলে 4-এ উঠে এলো মেসি বাহিনী। কোহিনুর গনার রিপোর্ট। টানা 3 ম্যাচ, সময়টা 15 দিন। MLS-এ হার, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায়। চারিদিকে একটাই কথা, কেটে গেছে ঘোর। মায়ামিতে ফুরিয়েছে মেসি ম্যাজিক। মেন ইন পিঙ্কদের আকাশে যে দুর্যোগের ঘনঘটা, তার মূলেই নাকি এলান্টেন। বাউন্স ব্যাক ছাড়া উপায় নাই। মায়ামিকে নিয়ে লিওনেল মেসিকে ফিরতেই হতো। এমন ম্যাচে সুপারস্টার ফিরলেন একেবারে নিজের মতো করে। নিউ ইয়র্ক বুলসের বিপক্ষে এলান্টেনের বাবার জাদুতে আরও একবার তৈরি হলো মেসি মোমেন্ট। 4 ম্যাচ পর গোলের দেখা পেলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ইন্টার মায়ামির হয়ে সব মিলিয়ে 53 ম্যাচে 63 গোলে অবদান রেখে ফেললেন লিওনেল মেসি। ক্যারিয়ারে গোল নম্বর 859। চলতি সিজনে 7 ম্যাচে 4 গোল, সাথে 2খানা অ্যাসিস্ট। মেসি একা নন, এই দিনে 9 ম্যাচের গোলখরা কাটিয়ে ফিরেছেন বন্ধু লুইস সুয়ারেজ। যদিও ইন্টার মায়ামির বড় জয়ের শুরুটা হয় পিকালস আর বেগান্সের গোল দিয়ে। 4-1 গোলের এই বড় জয়ে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে MLS টেবিলের 4র্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। 2 কনফারেন্স মিলিয়ে তাদের অবস্থান অবশ্য 5 নম্বরে। MLS-এ পরের ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মিনেসোটা। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।